প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের ৭০৩তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার সর্বপ্রথম আছেন ডক্টর সেলিম রেজা, পরিচালক মাইগ্রেশন সেন্টার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তারপরে আছেন শাকিরুল ইসলাম, অভিবাসন বিশ্লেষক। আপনাদের দুজনকেই প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব, আমরা ওভারঅল অভিবাসন খাত নিয়েই আলোচনা করব, তবে আমরা বেশি ফোকাস করতে যাচ্ছি মালয়েশিয়ার বিষয় নিয়ে। কারণ অর্থাৎ বৃহস্পতিবারের দিন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি বিবৃতি দিয়েছেন ফেসবুকে। তারই আলোকে আসলে আমরা আলোচনা করতে চাচ্ছি যে মালয়েশিয়া আরও নতুন করে লোক নেবে। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যখনই লোক নেওয়ার বিষয়টি এসছে, অর্থাৎ অভিবাসীদের নেওয়ার বিষয়টি এসছে, তখন নানা সিন্ডিকেট জাগ্রত হয়েছে। তো সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আমি প্রথমেই ডক্টর সেলিম রেজা আপনার কাছে জানতে চাইব যে মালয়েশিয়া, যেমনটা আমি বলছিলাম যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেছেন যে মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে বৈঠক হয়েছে এবং তারা জানিয়েছেন যে 1 থেকে 1.5 লাখ মানুষ নেবে তারা। এবং বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বা অনুরোধ করা হয়েছে যে বাংলাদেশ থেকে যেন বড় অংশ নেওয়া হয়। তা আমরা দেখি যে মালয়েশিয়া যখনই লোক নেওয়ার কথা বলা হয় বা লোক নেওয়া হয়, তখনই দেখি যে এক ধরনের একটা সিন্ডিকেট দাঁড়িয়ে যায় বা চেষ্টা থাকে আর কি। তো এবার প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেছেন না, সব এজেন্সি যাতে সুযোগ পায় সেই ব্যবস্থা করতে। এটা আসলে কতটা সম্ভব হবে? জি, ধন্যবাদ আপনাকে। এটি নিতান্তই একটি ভালো উদ্যোগ বলে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু সম্প্রতি এটি ঘটেছে। তবে এখানে একটি বিষয় আমাদেরকে মনে না রাখলেই নয়, সেটি হচ্ছে যে মালয়েশিয়া কিন্তু প্রায় 14টি দেশ থেকে অভিবাসী কর্মী সংগ্রহ করে থাকে এবং সেই 14টি দেশের মধ্যে বাংলাদেশও একটি। এবং বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে আমরা মালয়েশিয়ার বাজারে নানান রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু গত প্রায় 10-15 বছর ধরে দেখে আসছি। এবং মালয়েশিয়াই খুব সম্ভবত একমাত্র ঝুঁকিপূর্ণ বা ঝামেলাপূর্ণ বাজার, যেটি মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে বন্ধ হয় এবং নানান অনিয়মের মধ্যে কিন্তু এই বাজারটি পড়ে যায়। তো এখন যেহেতু নতুন করে আবার খোলা হচ্ছে বাজারটি এবং সকল রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া হবে বলে প্রচার করা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের দুটো প্রশ্ন থেকে যাবে। একটি হচ্ছে কতটুকু খরচে আমাদের কর্মীরা মালয়েশিয়া যাবেন। কারণ আমরা গতবার দেখেছি যে সমঝোতা স্মারকের অংশ হিসেবে মাত্র 79,000 টাকায় কর্মী প্রেরণের কথা বলে সেই খরচ 4 লাখ, 5 লাখ, 5.5 লাখ টাকা পর্যন্ত উঠেছিল। সেই খরচটিকে এবার যে কোনো মূল্যেই হোক আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ অতিরিক্ত অভিবাসন ব্যয় দিয়ে কর্মী প্রেরণ করে খুব বেশি কিন্তু আমরা সফলতা বা সুফল পাবো না। এটি যেমন খরচের দিকে নজর দিতে হবে। এবং দ্বিতীয় যে সমস্যাটি, যেটি কিন্তু আমরা খুব বেশি প্রচার হতে দেখিনি, সেটি হচ্ছে যে মালয়েশিয়ার বাজারে কিন্তু চাকরির নিশ্চয়তা খুব কম ছিল গতবার। বহু কর্মী গিয়েছেন এবং 2022 থেকে 2024 সাল এই 2 বছরের মধ্যেই প্রায় 5 লক্ষ কর্মী কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছিলেন এবং তাদের মধ্যে একটি বিপুল সংখ্যক অংশ কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার পরে চাকরি পাননি এবং মালয়েশিয়াতে তারা বেকার ছিলেন, অনেকে অনিয়মিত হয়ে পড়েছেন এবং রীতিমতো সেখানে নানান রকমের ধরপাকড়ের মধ্যে পড়ে নিজের দেশে ফিরে আসতে হয়েছে এবং একটা দুর্বিষহ অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এই খরচ এবং চাকরির নিশ্চয়তার বাইরেও কিন্তু রয়েছে কর্মী প্রেরণের ক্ষেত্রে নানান রকমের সিন্ডিকেটের অংশ হিসেবে বিমান ভাড়া বৃদ্ধি করা, প্লেনের টিকিটের সংকট তৈরি করা। এই সামগ্রিকভাবে যদি পুরো বাজারের ব্যবস্থাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি বা মনিটরিংয়ের মধ্যে না নিয়ে আসি, তাহলে কিন্তু শুধু সংখ্যা দিয়ে ওই 1.5 লাখ নেবে নাকি 2 লাখ নেবে নাকি কবে নেবে, কত কম খরচে নেওয়া যাবে, এটুকু বলে খুব গর্ববোধ করার কোনো কিছু কিন্তু আমি দেখি না আপাত দৃষ্টিতে। শাকিল ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন ধরে এই সেক্টর নিয়ে কাজ করেন। আমরা গত সরকার বা তারও আগে থেকে দেখছি যে নানা প্রচেষ্টা মালয়েশিয়ার লোক পাঠানোর, যেমন G2G ছিল তার মধ্যে অন্যতম, কম খরচে যাতে পাঠানো যায়। তো সেই চেষ্টাগুলো আমরা দেখি তো খুব বেশি একটা কিন্তু সফল হয়নি। এই সরকার যদি, এখন তো মনে করা হচ্ছে যে এই সরকার একটা অন্তর্বর্তী সরকার এবং সব ধরনের বৈষম্য বিলোপ করবে, তো এদের প্রচেষ্টা কি সফল হবে কিনা, মানে কতখানি সফল হবে বলে মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আসলে বছরের পর বছর আমাদের মাথায় ঘুরছে যে আসলে কিভাবে এই সিন্ডিকেটের বাইরে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে নেওয়া যায় এবং কিভাবে ফুল রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে নিরাপদ করা যায়, কম খরচে করা যায়, যেটা সেলিম ভাই বলছিলেন। কিন্তু আমার যে অভিজ্ঞতা সেই জায়গাটাতে আসলে আমি খুঁজছিলাম যে এই শক্তিটা কার হাতে সর্বোচ্চ ক্ষমতা, যে আসলে এটাকে কন্ট্রোল করতে পারে। এবং আমরা যেটা দেখেছি সরকারের বিভিন্ন স্টেজে, বিভিন্ন পর্যায়ে, আমার যার সাথে কথা হয়েছে তখনই মনে হয়েছে যে তার চেয়ে হয়তো বেশি শক্তিশালী কেউ আছে।
অথবা তার উপরে যখন গিয়েছি তখনও মনে হয়েছে তার চাইতেও বেশি শক্তিশালী কেউ আছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সো সেই জায়গাটা থেকে বলবো যে গত 2014 সনে যে G2G রিক্রুটমেন্ট প্রক্রিয়ার কথা বললেন, এবং আমার মনে হয় যে সবচেয়ে মানে সঠিক একটা প্রক্রিয়া ছিল যেখানে মাত্র 30,000 টাকায় কর্মী পাঠানো হয়েছে। কিন্তু সেই প্রক্রিয়াটাকে আসলে বানচাল করার জন্য কিভাবে আসলে কাজ করা হয়েছে সেটা আসলে আমাদের আগে বের করা উচিত, যে কেন এত ভালো একটা প্রক্রিয়ায় 2014 থেকে 2016 পর্যন্ত মাত্র 8,000 লোককে পাঠানো গেল। কেন মালয়েশিয়ান এমপ্লয়ার তারা কোনো ডিমান্ড লেটার ইস্যু করলো না? এখানে কোন চক্র আসলে কাজ করেছে? বাংলাদেশের কোন রিক্রুটিং এজেন্সিগুলো এখানে কাজ করেছে, বা মালয়েশিয়ার এন্ডে যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তারা কিভাবে কাজ করেছে, সেইটাকে আসলে মাথায় নিতে হবে। এবং আমি একমত সেলিম ভাইয়ের সাথে যে আমাদের খুশি হওয়ার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই অভিজ্ঞতাগুলোকে নিয়ে আমরা মানে আমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করা, যে কোন কৌশলে আমরা পাঠাবো। যদি মনে করা হয় যে না সিন্ডিকেট দরকার, তাহলে সে সিন্ডিকেট কি হবে? আমি যে কথাটা বলতে চাই খুব গুরুত্ব সহকারে, অভিবাসন খরচের কথা যেটা বলা হয়েছিল লাস্ট MOU এর ক্ষেত্রে, যে 79,000 প্রায় 78,990 টাকা, এবং এইটা দিয়ে যে খরচ, সেই খরচগুলো কিন্তু এই অংশ বাংলাদেশের অংশে একজন অভিবাসী কর্মীর পাসপোর্ট করা, তার মেডিকেল করা, সরকারি যে ওয়েলফেয়ার ফি আছে বা পুরো প্রক্রিয়াটা করার জন্য, এবং রিক্রুটমেন্ট এজেন্সির ফি সহ। এবং যে MOUটা তাতে স্পষ্ট করে বলা ছিল যে মালয়েশিয়ার এন্ডে যে খরচ, ফর এক্সাম্পল ওইখানকার যে ওয়ার্ক পারমিট বের করতে হবে, ওইখানকার রিক্রুটমেন্ট এজেন্সির খরচ, বা তার ওইখানে কি বলা হয় রেসিডেন্স পারমিট, ভিসা বা ইত্যাদি যত খরচ আছে সেটা কিন্তু মালয়েশিয়ার পার্টে ওই দেশের যে এমপ্লয়ার সে বহন করবে। কিন্তু এই চুক্তি পুরো দমে এই পুরো প্রক্রিয়ার ক্ষেত্রে প্রায় 4,50,000 মানুষ রিক্রুট হয়েছিল, কোনো ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয় না। বরং আমরা জানি কি পরিমাণ টাকা এই দেশ থেকে চলে গেছে কিছু এমপ্লয়ারের পকেটে এবং কিছু রিক্রুটিং এজেন্সির পকেটে। সুতরাং সেগুলোকে মাথায় নিয়ে আমার মনে হয় যে আমাদের বিশ্লেষণ করতে হবে যে ক্ষমতার উৎসটা কার হাতে এবং কিভাবে সেটাকে আসলে কন্ট্রোল করা যায়। যদি বলি যে হ্যাঁ, মালয়েশিয়ান গভর্নমেন্ট, মালয়েশিয়ান সরকার বা মন্ত্রী খুব আশ্বাস দিয়েছেন, ভালো কথা বলেছেন, ইতিবাচক কথা বলেছেন, কিন্তু আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এই মাঠে 20 বছর হলো আমি কাজ করছি, কিন্তু আমি কখনো সেগুলোর প্রতিফলন দেখি নাই। ইভেন যে MOUগুলো সাইন হয়েছে সেটাও কখনো বাস্তবায়ন হয় নাই। কিন্তু এবার সেটা 2003 সনে প্রথম MOUটা হয়, তার আগে 97 সন থেকে কিন্তু আসলে এই প্রক্রিয়াটা বারবার ফেল করছে। এবং আমি যেটা বলবো যে এই ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলো অবলীলায় ইম্পিউনিটি পেয়ে গেছে, তাদের বিরুদ্ধে কখনো কোনো স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া হয় না, তাদেরকে কখনো জবাবদিহিতার আওতায় আনা হয় না, এবং এখন পর্যন্ত হচ্ছে না। এবং সেটা নিশ্চিত করে না পর্যন্ত আমরা যত ভালো ভালো কথা বলবো, যত সুন্দর কথা বলবো, কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার এখন যেটা বলা হচ্ছে, যেমন আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা যেটি বলেছেন সেটি হচ্ছে ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন যে মালয়েশিয়ার এখন যিনি প্রধানমন্ত্রী তিনি আমাদের প্রধান উপদেষ্টার বন্ধু এবং একটা ভালো সম্পর্ক আছে, এবং আমাদের প্রধান উপদেষ্টা নিজে আসলে চেষ্টা করছেন যাতে মালয়েশিয়ার লোক পাঠানো যায়। সেই ক্ষেত্রে তো অনেক কিছু একটু সহজ হওয়ার কথা না? না, যদি মানে আমরা চাই যেটা হোক, আমরা মনে প্রাণে চাই সেই জায়গাটা হোক, বাস্তবায়ন হোক, এই কথাগুলোর প্রতিফলনগুলো আমরা দেখতে চাই। কারণ আমরা আসলে কোনো কাগজপত্র, ডকুমেন্ট, কারো কমিটমেন্ট, মুখের ভাষা, এগুলো শুনতে শুনতে আমরা আসলে মানে আমাদের আর বিশ্বাসটা বা আমাদের যে ট্রাস্ট, সেই জায়গাটাতে আমাদের ডিফিসিট আছে, যে আমরা বিশ্বাস করতে পারছি না। আসলে আমরা বাস্তবায়ন দেখতে চাই, আমরা ইমপ্লিমেন্টেশন দেখতে চাই। সো আমি আশা করি যে বর্তমান সরকার, উপদেষ্টা যারা আছেন, তারা এই জায়গাটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় গুরুত্ব দিবেন, যাতে করে তার কথার প্রতিফলনগুলো আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে দেখতে পাই, আমরা আমাদের জীবনে এটাকে নিয়ে আসতে পারি। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা ছিল যে শুধু লোক পাঠানো না, আমি বেশি কর্মী পাঠাবো, সেই জায়গাটার যে আমরা সংখ্যা এবং গুণগত, এইটার কথাগুলো কিন্তু আমরা বছরের পর বছর ধরেই বলে আসছি যে আমি মানে 10 লক্ষ লোক পাঠাবো, 15 লক্ষ লোক পাঠাবো, তার চেয়ে বরং যতগুলো লোক পাঠাবো তারা যেন ওইখানে যে ওয়ার্ক পারমিটটা পায়, তারা যেন ওইখানে যে তার কাজটা পায়, যে প্রমিস জব সেটা যেন পায়, তাকে যে ফেরত আসতে না হয়, অথবা তাকে যেন সেখানে আনডকুমেন্টেড অবস্থায় যেতে না হয়। এটার যে ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সেসটা, এটার যে ইকোনমিক ভ্যালুটা, এটা দেশের জন্য কতটুকু? আমরা দেখছি যে রেমিটেন্স আসছে 26 বিলিয়ন, কিন্তু এই যে যারা ফেরত আসছে, ফেরত আসার পেছনে কি পরিমাণ টাকা মানে আউটবাউন্ড রেমিটেন্স হয়, কি পরিমাণ টাকা পরিবারগুলোকে পাঠাতে হচ্ছে প্লেনের টিকিটের জন্য, ওইখানে থাকার জন্য, নতুন এমপ্লয়ার ধরার জন্য,
সেই ক্যালকুলেশন কিন্তু আমাদের কাছে নেই। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটাও গুরুত্বপূর্ণ, সংখ্যাটাকে শুধুমাত্র সংখ্যায় বিশ্লেষণ না করে সেটাকে যেন গুণগত নিশ্চয়তা আনা যায়, যেটা উপদেষ্টা সাহেব বলেছিলেন যে যারা ইরেগুলার আছে তাদের কিভাবে প্রসঙ্গে আমরা আসছি এবং আপনার কাছে এই প্রসঙ্গে আসবে যে ওখানে কাজ যে পাবে সেটা আসলে কিভাবে নিশ্চিত হবে সেটা আসছে। আমি সেলিব্রিটিদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে মালয়েশিয়ার বাজার যখনই আসে, যেটা বলছি যে সিন্ডিকেট কিন্তু ঘুরে ফিরে আসেই, এবং এই সিন্ডিকেট শুধু কিন্তু আমাদের দেশের সিন্ডিকেট না, এটা কিন্তু মালয়েশিয়ার পক্ষ থেকে হয় এবং অনেক সময় এমপ্লয়ার যারা তারা কিন্তু চাপিয়েও দেয় ওখানে যারা প্রভাবশালী। তো এটা আসলে কিভাবে ঠেকাবে যদি ওখানে না হয়? মানে আমাদের এখানে হয়তো নিয়ন্ত্রণ করা এখন সহজ হবে যেহেতু রাজনৈতিক কোনো গভর্নমেন্ট নাই, ওখানকারটা কীভাবে আমরা? দেখুন, দুর্নীতি এমন একটি জিনিস, এটাকে কিন্তু এক হাতে দমন করা খুব কঠিন। এটার জন্য একটা সামগ্রিক প্রচেষ্টার প্রয়োজন হয় এবং আপনি যথার্থই বলেছেন যে মালয়েশিয়ার তরফ থেকে যে দুর্নীতিগুলো হয় সেগুলোকে কিন্তু দূর করার জন্য আমাদেরকে ডেফিনেটলি প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা বা ডিপ্লোম্যাটিক এফোর্ট, এবং এই ডিপ্লোম্যাটিক এফোর্ট ছাড়া কিন্তু এই দুর্নীতিকে আমরা দমন করতে পারবো না, এক। এবং দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে এটা ব্যক্তিগত সম্পর্ক, এবং আপনি নিজেই বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আরও উচ্চপদস্থ কর্মকর্তাদের যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সেটিকে ভিত্তি করে আমরা সেটিকে কাজে লাগিয়ে তাহলে আমরা আরও বেশি এই দুর্নীতি মুক্ত একটা ব্যবস্থা তৈরি করতে পারি। এবং আমার কিন্তু মালয়েশিয়ার বাজার, যখনই আমি মালয়েশিয়ার বাজার নিয়ে কথা বলতে বসি তখন কিন্তু প্রথমেই যে বিষয়টা আমার কাছে খটকা লাগে সেটা হচ্ছে রিক্রুটিং এজেন্সিদের ভূমিকা কী হবে। কারণ আপনি দেখেছেন যে আজকে মাননীয় উপদেষ্টা যেটি প্রচার করলেন যে সকল রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া হবে, এটি কিন্তু রিক্রুটিং এজেন্সিদেরই দাবি ছিল। তারা বাস্তবে কি এটা সম্ভব? যত রিক্রুটিং এজেন্সি এখন কত অনেক মানে প্রায় 2000 বা 2000-এর বেশি, বা কম বেশি 2000 বা 2000-এর বেশি। এটা কি সম্ভব যে সবাইকে ইনভলভ করা? ধরুন 1.5 লাখ লোক যদি নেয় সেক্ষেত্রে নিশ্চয়ই 14-15টা দেশে বাংলাদেশ ভাগে হয়তো 30-40 হাজার পাবে। এই পরিমাণ কি 2000 এজেন্সিকে ইনভলভ করা সম্ভব? দেখেন, রিক্রুটিং এজেন্সি যাদেরকে আমরা বলছি লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সিদের হিসেবের মধ্যে একটি গড়বড় রয়েছে, কিন্তু একই রিক্রুটিং এজেন্সি কিন্তু ভিন্ন নামেও অপারেট করে। আচ্ছা। এবং একই রিক্রুটিং এজেন্সির অধীনে কিন্তু আরও কয়েকটি রিক্রুটিং এজেন্সি কাজ করে, যারা বড় তাদের মধ্যে আবার ছোটরা মিশে কাজ করে। তো সেটি বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যেটি একটা অংশগ্রহণমূলক একটা ব্যবস্থা হতে যাচ্ছে, সেটি যেমন একটা সুখের বিষয়, সবাই যেন এটাতে অংশগ্রহণ করতে পারে এবং সবাই যেন সমানভাবে সেখানে লোক পাঠানোর সুযোগটা পেতে পারে, সেই পথটা প্রশস্ত হয়েছে এবং এটি রিক্রুটিং এজেন্সিরাই কিন্তু দাবি করে এসছে। আপনি তো জেনে থাকবেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর তারা একটা স্মারকলিপিও দিয়েছিল এই মাত্র কয়েকদিন আগে, যেন তারা সবাই সুযোগ পায়, নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সিকে যেন এই সুযোগ দিয়ে আবার নতুন করে চক্র তৈরি করা না হয়। এখন এই চক্র তো রিক্রুটিং এজেন্সিদের হাত দিয়েই তৈরি হয়েছিল গতবার, এবং আমরা দেখেছি রিক্রুটিং এজেন্সির ব্যবসার মধ্যে কি করে রাজনীতিবিদ থেকে শুরু করে আইন প্রণেতারা ঢুকে পড়েছেন। এখন যখন বেশ কয়েকদিন ছিল যে এমপি হওয়ার পরপরই তারা লাইসেন্স এবং সাথে সাথে এই ব্যবসায় একদম তাই এরকম দেখা গেছে। এখন সেই রিক্রুটিং এজেন্সিরাই এখন বলছে যে না, আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা চাই এবং আমরা সিন্ডিকেটের নামে সিন্ডিকেট প্রক্রিয়ার অংশ হতে গিয়ে আমাদের অনেক বেশি খরচ বেড়ে যাচ্ছে, আমরা এটাকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করতে চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু জনমনে একটা প্রশ্ন থেকে যাবে যে সরকার কি সত্যিকার অর্থেই মানুষের কল্যাণের জন্য এই পুরো প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি রিক্রুটিং এজেন্সিদেরকে খুশি করার জন্য একটা ব্যবস্থার উন্নয়ন চাচ্ছে? তো সেটি এখন দেখার বিষয়। এবং আমার ধারণা যে মালয়েশিয়ার বাজার নিয়ে আমাদের পর্যাপ্ত অভিজ্ঞতা হয়ে গিয়েছে, যেটি শাকির ভাই একটু আগেই বলছিলেন যে গত সেই 1997 সাল থেকে আমরা অনেকবার পোড় খেয়েছি কিন্তু এই মালয়েশিয়ার বাজারে, এবং নানান রকমের হেনস্থার শিকার হয়েছে আমরা। এবং আমরা এও দেখেছি যে আমাদের কর্মীরা বিদেশ যেতে না পেরে প্লেনের টিকিটের সংকটের কারণে তারা মানবিক জীবনযাপন করেছে, দিনের পর দিন অনশন করেছে। এই সমস্ত অভিজ্ঞতাগুলো ভুলে গেলে চলবে না। বেশ কয়েক হাজার এয়ারপোর্টে গিয়ে ফেরত এসেছে, এবং এই মানুষগুলোর আজকে কি অবস্থা এবং অনেকেই ধার দেনা করে কি দুর্দশার মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা কেউ বোঝারও চেষ্টা করি না। এবং এইগুলো যদি আমরা ভুলে যাই তাহলে মালয়েশিয়ার বাজারের এই চটকদার কিছু সুযোগ নিয়ে কিন্তু আমাদের গর্ববোধ করার কিছু আছে বলে আমি মনে করি না। এবং এই বাজারটিকে আমাদেরকে ভালো করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি 2022 থেকে 2024 সালের এই 2 বছরের মধ্যে 5 লক্ষ লোক যদি পাঠাতে পারি, তাহলে এখন শুধুমাত্র এই 1.5 লক্ষ লোক পাঠানো নিয়ে আমরা, আমার মনে হয় যে খুব বেশি আনন্দিত না হয়ে এই সংখ্যাকে আরেকটু কী করে বাড়ানো যায়। এবং শুধু তাই না, ভালো চাকরি বা ডিসেন্ট জব বলতে যে আমরা যা বুঝি সেই চাকরিগুলোতে আমাদের কর্মীরা কী করে বেশি বেশি অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টাটা করতে হবে। আমার কর্মী শুধুমাত্র রাবার বাগানে কাজ করার জন্য কেন যাবে, বা ফার্নিচারের দোকানে কাজ করার জন্য কেন যাবে, বা ওই ট্রান্সপোর্ট সেক্টরে বা ক্লিনিংয়ে কাজ করার জন্য কেন যাবে?
আমার কর্মীরা যেন দক্ষ হয়ে উঠে বা দক্ষতার সাথে যেন সেখানে যেতে পারে, সেরকম সুযোগ আমাদের কর্মীকে দিতে হবে। কোরিয়া এবং জাপানের বাজারে আমরা খুব ভালোভাবেই লোক পাঠিয়েছি, আজ পর্যন্ত একটি বদনামের কথাও কিন্তু আমরা শুনিনি। সেরকম একটা পারফেক্ট মার্কেট সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে, এবং তাহলেই এই বাজারটা আমাদের জন্য গর্বের বাজার হয়ে উঠবে বলে আমি মনে করি। কিন্তু যতক্ষণ আমরা করতে না পারছি, আমি শাকিল ভাইকে বলি যে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম একটা মার্কেট মালয়েশিয়া বা অন্যান্য দেশে তৈরি করতে না পারছি, মানে কোরিয়ার মতো বাজার বা কোরিয়ার মতো যেভাবে দক্ষ করে লোক পারে, ততদিন পর্যন্ত কি আমাদের লোকগুলো বসে থাকবে? মানে আমাদের লোকগুলো তো আসলে পাঠাতে হবে। আপনি যেটা বললেন যে বিভিন্ন যে কিছুটা অড জব যেগুলোতে যাবে, তো প্যারালাল করা যায় কিনা, যে মানে ওইটাও পাঠাচ্ছে আবার আমরা এদিকে ইমপ্রুভের চেষ্টা করব। এক্স্যাক্টলি, মানে আমার যে জায়গাটা মনে হয় উনি যেটা বলতে চেয়েছেন যে প্রতিদিন আসলে আমাদের এই চেষ্টাটা থাকা উচিত যে আমরা যেভাবে পাঠাচ্ছি তার সাথে যেটা হবে যে স্কিল মাইগ্রেশনটাকে প্রমোট করতে হবে, না হলে কিন্তু আমরা বাজার হারাবো। যে যদি আমি সৌদি আরবের কথা বলি, যে তারা কিন্তু সেই আরও 5 বছর আগে তারা ডিক্লেয়ার করেছে তাদের এজেন্ডা 2030, এবং সেই ওই এজেন্ডা 2030-তে যে শ্রমিক বা রিক্রুটমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটাতে তারা কিন্তু বলেছে যে 2030-এর পরে তারা যদি একজন ক্লিনার নেয় শুধু ঝাড়ু দেওয়ার জন্য, তাকেও কিন্তু স্কিলড হইতে হবে। সেই স্কিলটা কী ধরনের হইতে হবে সেটা হচ্ছে বিষয়, যে আমার লেবার মার্কেটের ডিমান্ড কতটুকু, আমি যে জবটাতে পাঠাবো সেই জব করার জন্য তার যে স্কিল থাকা দরকার সেই স্কিলের সাথে ম্যাচ করে কিন্তু পাঠাতে হবে। কিন্তু সেটা আসলে রাতারাতিও করা সম্ভব নয়। কিন্তু আমাদের কি আসলে সেই উদ্যোগ আছে কি না এখন পর্যন্ত? আমরা কি সেই রকম কোনো কৌশল নিয়ে কাজ করছি যে জবে যাবে সেই জব অনুযায়ী তার যে দক্ষতা দরকার সেই দক্ষতা আমরা তৈরি করতে উদ্যোগ নিয়েছি? যদি উদ্যোগ না নিই তাহলে একসময় আমরা এখানে ফেল করব। কিন্তু সেই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল, যদি না হয় তাহলে এখন থেকে সেটা নিতে হবে। এবং যেটা দেখেন, শুধু এইমাত্র এই যে তথাকথিত লেবার ডেস্টিনেশন কান্ট্রি বলতে আমরা যেটা বুঝি যে মধ্যপ্রাচ্য অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর, এর বাইরেও কিন্তু ইউরোপের দেশগুলোতে প্রচুর জনশক্তি চাহিদা আছে। আমরা নতুন বাজারের কথা আমরা আসবো, তার আগে মালয়েশিয়াটা নিয়ে আরেকটু আলোচনা করতে যাচ্ছি যে দুজনে আলোচনা উঠে আসলে ওখানে আসলে সঠিক কাজ পাচ্ছে কিনা সেটা আসলে মানে ঠিক মানে নিশ্চিত করব কিভাবে? আমাদের কি সে ধরনের মেকানিজম আছে? অবশ্যই আছে। এবং মানে আপনি পুরো রিক্রুটমেন্টের প্রক্রিয়া এবং আমাদের আইন বলি, আমাদের রিক্রুটিং এজেন্সি বা মাইগ্রেশন ম্যানেজমেন্ট রুলসের কথা বলি যেটা 2017, সেখানে আসলে স্পষ্টভাবে আছে যে এই রিক্রুটমেন্টটা কীভাবে হবে, কীভাবে ভিসা বা ডিমান্ড লেটারগুলো বা এমপ্লয়ের কাছ থেকে তার আবেদনগুলো নিতে হবে এবং সেটা কিভাবে ভেরিফাই করবে। এটা কিন্তু এমবাসি বা লেবার উইংয়ের দায়িত্ব যে সেই সংগৃহীত যে জব অফারগুলা সেটাকে ভেরিফাই করা এবং তারপরে তাকে অ্যাটাস্টেশন করা। কিন্তু আমরা যেটা দেখি যে এখানে একটা বড় ফাঁক আছে, যে পরিমাণ ভিসা সংগ্রহ করা হয় সেই পরিমাণ ভিসা সরজমিনে প্রত্যেকটা কোম্পানিতে যে সেই বা মালিকের কাছে আদৌ সম্ভব? সেখানে ধরেন 30,000 জব, সেই জনবল কি আমাদের আছে কিনা? জনবল নাই, সেটার জন্য জনবল নাই। কিন্তু কেন জনবল নাই, কেন এটা সম্ভব না, কেন ভুয়া ডিমান্ড লেটারে আমরা কর্মীটাকে পাঠাচ্ছি 5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে, সে ঋণ করে যাচ্ছে, যাওয়ার পরে কাজ পাচ্ছে না, ওয়ার্ক পারমিট পাচ্ছে না, তখন তার অবস্থাটা কি হচ্ছে? সুতরাং এটার যে একটা ইকোনমিক লস, মানে আমি যদি ম্যাক্রো ইকোনমির দিকেও তাকাই, সেটার কিন্তু একটা বড় লস আছে। কিন্তু সেটা আমাদের বিশ্লেষণ নিয়ে এখানে ইনভেস্ট করতে হবে। আমি যে জায়গাটা বলতে চাই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, যদি আমি লেবার মাইগ্রেশনটাকে বলি যে $26 বিলিয়ন এবার আসছে এখান থেকে, সেই রকম একটা ইন্ডাস্ট্রির পেছনে সরকারের কতটুকু ইনভেস্টমেন্ট আছে? আমি যদি বলি তাহলে জিরো ইনভেস্টমেন্টে, বাহ্যিক দৃষ্টিতে জিরো। এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই। এখানে যে ইনভেস্টমেন্টটা আছে সেটা পুরোটাই হতেছে মাইগ্রেন্ট ওয়ার্কার, তার পরিবার। সে গরু বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে, জমি জমা বিক্রি করে, ঋণ নিয়ে বিদেশে যাচ্ছে এবং সেই টাকাটা সরকারের ভাগে যাচ্ছে, সেই টাকাটা রিক্রুটিং এজেন্সির ভাগে যাচ্ছে, সেই টাকাটা দিয়ে বিভিন্নভাবে উন্নয়নের কাজে লাগছে, কিন্তু আলটিমেটলি কিন্তু নাই। সুতরাং আমি যদি ওইটাকে নিশ্চিত করতে চাই যে না, এটা কল্যাণ নিশ্চিত করতে হবে অভিবাসী কর্মীদের, তারা যেন এই প্রতারণার শিকার না হয়, তারা যেন সেখানে যে প্রতিশ্রুতি অনুযায়ী তার চাকরিটা পায়, বেতনটা পায়, সেটার জন্য যদি সেখানে লেবার উইংয়ে মানে হিউম্যান রিসোর্সের সংখ্যা বাড়াইতে হয়, সেখানে যদি আরও ইনভেস্ট করতে হয়, সেটা নিশ্চিত করতে হবে। এবং তারা যেন তার দায়িত্বটা, শুধু আমি ইনভেস্ট করলাম, আমি লোকবল বাড়ালাম, কিন্তু সে তার জায়গায় যে সততা নিয়ে, যে জবাবদিহিতা নিয়ে
সেই দায়িত্ব যদি পালন না করে তাহলে সেটাও হবে না। সুতরাং এখানে একটা আমূল পরিবর্তন দরকার, আমি যেটা মনে করি যে একটা আমূল পরিবর্তন দরকার, না হলে কখনোই আসলে কোনো উন্নতি হবে না এই ক্ষেত্রে। ডক্টর সেলিম রেজা শাকিরুল ভাই যেভাবে বলছিলেন যে ওখানে আমাদের যে লেবার উইং আছে বা অর্থাৎ দূতাবাস আছে তাদের আসলে ওভারসি করা দরকার, তারাই তো আসলে জব অফারগুলো সার্টিফাই করে বা ইয়ে করে পাঠায়। তো এটা কি শুধুই আসলে দূতাবাস তথা সরকারের দেয়, নাকি আমাদের যারা এজেন্সি আছে প্রাইভেট এজেন্সি তারাও আসলে বিষয়টা যে আমি যে জব অফারটা নিয়ে আসলাম সেটা সঠিক কিনা বা আমি যে কর্মী পাঠাচ্ছি সেখানে কাজ পাবে কিনা, শুধুই কি আসলে দূতাবাসের দায় নাকি এজেন্সিগুলোর দায় আছে? দেখুন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে $26 বিলিয়ন রেমিটেন্স এসছে বলে আমরা গর্ববোধ করছি, এবং রেমিটেন্স করে আমরা সবসময় প্রবাসীদেরকে খুব অহংকারের চোখে দেখছি, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আপনি বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটার ভিতরে কোথাও কোনো দায়িত্ববোধ আপনি দেখবেন না। এবং লক্ষ লক্ষ লোক আমরা প্রত্যেক বছর বিদেশ পাঠাচ্ছি এবং বহু বছর ধরেই পাঠিয়ে আসছি, কিন্তু একমাত্র পাঠানো ছাড়া আর কোনো কাজ আছে বলে আমরা মনে করি না। এই যে মালয়েশিয়ার বাজারে 2004 থেকে 2024 সাল এই 20 বছরে প্রায় 13 লক্ষ লোক আমরা পাঠিয়েছি। সেই 13 লক্ষ লোক সবাই কি মালয়েশিয়াতে এখন এই মুহূর্তে আছে? নাকি তাদের অনেকেই ফিরে এসছে বা তারা অনেকেই অনিয়মিত হয়ে পড়েছে, নাকি মালয়েশিয়া থেকে অনেকেই অবৈধ পথে ইউরোপের বাজারে ঢুকে পড়েছে? এর কোনো তথ্য আমাদের হাতে নেই। এই যে তথ্যের ঘাটতি যেমন নেই, ঠিক একইভাবে তাদের প্রতি কোনো দায়িত্ববোধও আমাদের আছে বলে আমরা মনে করি না। আমরা কি আজ পর্যন্ত বের করতে পেরেছি যে এই 20 বছরে 13 লাখ লোক মালয়েশিয়াতে গেল, তারা কোন কোন পেশায় নিয়োজিত রয়েছেন, কি কি দক্ষতার ভিত্তিতে কোন কোন কাজ তারা করছেন, এবং এইবারটা যখন আমরা লোক পাঠাবো তখন এই দক্ষতার এতগুলো লোক আমরা পাঠাবো এবং পর্যালোচনা করে যে কোনটা পাঠালে লাভজনক সেটা কোনো রকমের কোনো গবেষণা নেই, রিসার্চ নেই, দায়িত্ববোধ নেই, এবং আমরা যে কোনো কাজকে খুব দায়সারাভাবে করি বলেই আজকে আমাদের শ্রমিকরা পৃথিবীর সব বাজারে বঞ্চনার শিকার হচ্ছে এবং অপেক্ষাকৃত দুর্বল হয়ে উঠছে। কেন আমরা বারবার আমাদেরকে বলতে হচ্ছে যে ফিলিপিনের কর্মীর চাইতে, নেপালের কর্মীর চাইতে, ভারতের কর্মীর চাইতে আমার কর্মীরা দুর্বল হয়ে পড়ছে কেন? আমার কর্মীরা তো সবচেয়ে বেশি পরিশ্রমী, আমার কর্মীরা সবচেয়ে বেশি পরিমাণে ধৈর্য ধারণ করতে পারে, আমার কর্মীরা সবচেয়ে বেশি পোলাইট বা হাম্বল বা ডোসাইল, যেটাকে আমরা বলে থাকি, যে তার মালিকের প্রতি তার যে পরিমাণ কৃতজ্ঞতা বোধ রয়েছে, সব দিক থেকে তো আমার কর্মী এক্সেপশনাল, কিন্তু বেতনের দিক থেকে আমার কর্মী সবচেয়ে কম পাচ্ছে। কারণ আমার কর্মীকে যদি বেতন কমও দেওয়া হয়, কেউ তো আমরা গিয়ে প্রতিবাদ করছি না, কেউ তো আমরা বলছি না যে তোমার বাজারে আমার কর্মী যদি বেতন কম পায় তাহলে তোমার বাজারে আমি কর্মী পাঠাবো না, বরং আমরা কর্মী পাঠানোটাকে বাছাই করেছি এমন একটা পদ্ধতি হিসেবে যে দেশে বেকার থাকার চাইতে বিদেশে মারও খায় তবু যেন ভালো। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে আজকে আমরা প্রবাসী ভাই বোনদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি এবং তাদের মনের ক্ষতটা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে এখন তাদের নিয়ে কথা বলতে গেলে আমাদের নিজেদেরও খুব খারাপ লাগে। এবং এই খারাপ লাগাটা আমার মনে হয় যে রাষ্ট্রীয় পর্যায়ে যেতে হবে এবং দিনের পর দিন প্রবাসীদেরকে এভাবে অবহেলিত রেখে এবং তাদেরকে এরকম এতিম রেখে আপনি নতুন বাজার খোঁজা বা বর্তমান বাজারকে ঠিক করার প্রক্রিয়াটা হবে না। প্রথমেই মানবিক মূল্যবোধ আমাদেরকে জাগাতে হবে এবং সেটা সরকারি পর্যায় থেকে আগে আসতে হবে। শুধুমাত্র একটা কর্মীকে প্লেনে চড়িয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সরকারি খাতায় তুলে দিলাম যে কয়েক লক্ষ লোক পাঠিয়েছি, এই করে আপনি প্রবাসীদেরকে আপনি অহংকারের চোখে দেখতে পারেন না। আর শুধু এই বিলিয়ন ডলার গুণে প্রবাসীদেরকে নিয়ে আপনি খুব বেশি ভালো কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না আর কি। তো এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের কাজ করার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। আমি একটু অ্যাড করতে চাই, উনি যে জায়গাটায় বলছিলেন যে শুধুমাত্র দায় সারা যে দায়িত্ব, হ্যাঁ আমি যেটা বলবো যে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দায় সারা কাজ করি, আমরা কাগজে কলমে খুব সুন্দর সব কিছু মেকআপ করে ফেলি, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা একটা পরিবর্তন দরকার। যে আমি যে অ্যাটাস্টেশন করে দেই তাহলে সেই ক্ষেত্রে তো একটা দায়বদ্ধতা থাকবে যে আমি তাকে ভেরিফাই করে তাকে আমি চাকরিটা নিশ্চিত করেছি। এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এটা কি শুধুমাত্র লেবার উইংগুলা করবে বা এমবাসি করবে, সেখানে কি রিক্রুটিং এজেন্সির দায় নাই? অবশ্যই রিক্রুটিং এজেন্সির দায় এখানে 100% আছে। এবং আমাদের যে 2013 সনের অভিবাসী আইন এবং যেটা 2023 আবার সংশোধিত হয়েছে, সেখানেও কিন্তু আপনি দেখবেন সেই 20 নম্বর ধারায় বলা আছে কর্মসংস্থান চুক্তি, এবং সেটার অধীনে এই রিক্রুটিং এজেন্সি এবং যে মালিক যৌথভাবে এবং এককভাবে তার দায়বদ্ধতা রয়েছে এই শ্রমিক নেওয়া এবং তার সেখানকার অধিকার সংরক্ষণ করা, তার যাবতীয় যে টাকা পাওনা বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলোর জন্য, সেগুলো নিশ্চিত করার জন্য। কিন্তু আমার কাছে সবচেয়ে এটা খারাপ লাগে যে আমাদের আইনে আছে বলা হচ্ছে, কিন্তু সেই আইনগুলো যারা ভায়োলেট করে
তারা আসলে অ্যাকাউন্টেবল করার তারা নির্বিঘ্নে ঘুমায়, তারা তারা মানে সেই জায়গায় রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নাই, সেখানে সরকার সেই জায়গাটাতে কোনো উদ্যোগ নেয় না যে কিভাবে তাদেরকে। এর পাশাপাশি আমরা একটা উল্টা একটা বিষয় তো দেখি যে যাদেরকে আসলে অ্যাকাউন্টেবল করার কথা তারাই অনেক সময় ভিকটিমের বিরুদ্ধে মামলা করে দেয়, তার পরিবারের বিরুদ্ধে মামলা, এরকম উদাহরণ কিন্তু আমরা দেখেছি। এবং আমাদের আলামিন নয়ন ভাই তিনি কিন্তু তাকে জেলেও যেতে হয়েছে। এই তো এটা আসলে আইন করলে যে ঠেকানো সম্ভব, এক্স্যাক্টলি আইন করলে ঠেকানো সম্ভব না। এবং সেই জায়গায় বলছি যে সেই আইনগুলোর আসলে বাস্তবায়নের যে জায়গাটা সেটাকে নিশ্চিত করতে হবে। আমি মালয়েশিয়ার জন্য গত বছর ৭৯,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু একটা রিক্রুটিং এজেন্সি সেটাকে মানে নাই। তাহলে কি সরকারের মানে ফিক্সড করা যে রেট সেটাকে অমান্য করা হচ্ছে, তার মানে কিন্তু রাষ্ট্রের আইনকে অমান্য করছে বা সরকারের নির্দেশকে অমান্য করছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি চাইলেই সরকারের নির্দেশকে অমান্য করতে পারি? এবং যেখানে জনস্বার্থ জড়িত, যেখানে বাংলাদেশের বড় আয়ের একটা উৎস জড়িত, সেগুলোকে কিভাবে ভায়োলেট করে এবং কেন তারা বছরের পর বছর একটা ইম্পিউনিটির মধ্যে দিয়ে যায়, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না? সুতরাং এই সিন্ডিকেটকে যদি নির্মূল করতে হয় তাহলে আসলে এই জায়গাগুলোকে নিতে হবে, যে আমলে নিতে হবে এবং সেগুলোকে বাস্তবায়নের জায়গায় নিতে হবে। এবং এর সাথে সম্পৃক্ত যারা আছে, লেবার উইং বলি, রিক্রুটিং এজেন্সি বলি, মিনিস্ট্রি বলি, বিএমইটি বলি, ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ড, আরও যারা স্টেক হোল্ডার আছে, সবাইকে আসলে এইখানে একটা নির্দিষ্ট জবাবদিহিতার মধ্যে আনতে হবে এবং এটা নিশ্চিত করা জরুরি। এবং এটা না করতে পারলে আসলে আমাদের এই সেক্টরটা ধ্বংস হবে। আপনি দেখেন ইতিমধ্যে কতগুলো দেশ আমাদের দেশ থেকে শ্রমিক না বন্ধ করেছে। ওমান গত বছর বন্ধ করেছে আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া। শ্রীলঙ্কা, মালদ্বীপ আমাদের দেশ থেকে বন্ধ করেছে। ইটালিতে কি একটা অবস্থা হয়ে গেল, প্রায় ১,১০,০০০ মানুষ সেখানে প্রতারিত হলো। কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। এই মানুষগুলো তো ১৫ থেকে ২০ লক্ষ টাকা দিয়েছে, এতগুলা মানুষ, তারা আসলে কি রকম অবস্থার মধ্যে পড়লো। মানে যখনই হচ্ছে গ্রিসের ক্ষেত্রে না কোনো কিছু নাই, কিন্তু রোমানিয়ার বাজারটা আমরা হারিয়েছি শুধুমাত্র এরকম যে নেওয়াই হয় তাদেরকে কানে একটা ফু দিয়ে তুমি ২০ লক্ষ টাকা দিয়ে যাবে কারণ তোমাকে ইউরোপে পাঠানো হচ্ছে, তারপর ওখান থেকে তুমি ওখানে যাও। তাহলে এই দায়িত্ব কার? বলা হয় সুন্দর করে বলবেন, দেখবেন সরকারি যারা কর্মকর্তা আছে সবসময় দায়টা কার উপরে দিবে? ওই দরিদ্র অভিবাসী কর্মীর উপরে দিবে। সে তো পালিয়ে গেছে, সে তো কথা রাখে নাই, সে তো এটা করে নাই। কিন্তু তার আগে যাওয়ার আগে যেখানে ১ লক্ষ টাকা দিয়ে যাওয়া যায়, যেখানে ফ্রিতে যাওয়া যায়, সেখানে তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা কেন নেওয়া হলো? তার কাছ থেকে ২০ লক্ষ টাকা কেন নেওয়া হলো? এবং কেন তাকে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পাঠানো হলো? এবং এটার জন্য কিন্তু বাংলাদেশ ফেসও হারায়। হ্যাঁ, এই শ্রম বাজারগুলো হারাচ্ছে। সেলিম, আমরা এই যে অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি এবং আমরা কোনোভাবেই তো এজেন্সিগুলোকে আনতে পারছি না। আসলে কি সরকার পারে না? সরকার চাইলে, যেমন লেবার উইংয়ের কথা বলছেন বা যিনি লেবার কাউন্সিলর থাকে, তাকে তো খুব সহজেই সরকার ধরতে পারে। তুমি যে অফার লেটারটা সই করলা বা সাইন করলা সেটা তো এরকম ভুয়া, বা তুমি কেন যাচাই করো নাই। তো আসলে কি সরকার পারে না? এটি একটি খুবই ভাবনার বিষয়। আসলে আপনি বাংলাদেশের প্রবাসীদের অধিকার নিয়ে যারা কাজ করে সেই মন্ত্রণালয়ের নাম দিয়েছি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা পোস্টিং পান বা যারা পদায়িত হন, তারা নিজেরা তাদের জীবদ্দশায় প্রবাসীদেরকে নিয়ে কতটুকু লেখাপড়া করে এসছেন, এটি কিন্তু একটা প্রথম প্রশ্ন আমার পক্ষ থেকে। কারণ এরকম একটা সেন্সিটিভ জায়গাতে আমি মানুষজন বা সরকারি পদস্থ কর্মকর্তাদেরকে বসাচ্ছি, কিন্তু তারা নিজেরাও কি প্রবাসী কর্মীদেরকে খুব ভালো বুঝতে পারেন? সেটি যেমন হয় না, ঠিক আসলে দাপ্তরিক কাজ এখানে যেরকম করছে ওখানে সেটাই মনে করে ওইভাবে, এটিকে দাপ্তরিক কাজ মনে করেই আজকে আমরা এই জায়গাটায় এসেছি। এবং এটিকে নিতান্ত ওই দাপ্তরিক কাজ মনে করেই আমরা এই মানুষগুলোর যে জীবন যন্ত্রণা এবং দুর্ভোগ সেগুলোকে আমরা বুঝতে পারিনি, এবং দিনের পর দিন কিন্তু সেই মানুষগুলো আরও বেশি অবহেলিত হয়েছেন এবং আরও বেশি বঞ্চনার শিকার হয়েছেন। এটি যেমন সত্য, ঠিক একইভাবে আপনি দেখবেন যে আমরা এই যে বাজার ব্যবস্থায় যে ত্রুটি আমরা দেখেছিলাম, দেশীয় বাজারে আলুর কেজি ৬০ টাকা হয়ে গেল, লেবুর হালি হয়ে যাচ্ছে ১০০ টাকা, সেই বাজারটাকে আমরা ঠিক করতে পেরেছি কিন্তু কোনো না কোনোভাবে ভোক্তা অধিকার অধিদপ্তরকে দিয়ে। এখন ভোক্তা অধিকার যদি হতে পারে তাহলে প্রবাসী অধিকার কেন হবে না? নিশ্চয়ই একটা আলাদা অধিদপ্তরের প্রয়োজন হতে পারে। যদি সেটা প্রয়োজনও হয় সেটি করতে হবে, অতি দ্রুত করতে হবে, কারণ সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা কাজই থাকবে এই অনিয়মগুলো বা ত্রুটিগুলো খুঁজে বের করা বা ধরা। একদম তাই, কারণ এই বিষয়গুলো নিয়ে যদি খুব বেশি অবহেলা করি, কারণ এখন বিশ্বায়নের যুগ, যেই বাজারে আমি অবহেলিত হয়ে পড়বো বা আমি মার খাবো সেই বাজারেই অন্য কারণে কারো দখলে চলে যাবে। এবং এই সুযোগটা যেন আমরা হাতছাড়া না করি, সেই লক্ষ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আরেকটি বিষয় যেটা আমি বলা খুব প্রয়োজন বলে মনে করি, এখানে কিন্তু মিডিয়ার একটা বিরাট দায়িত্ববোধ রয়েছে। এবং মিডিয়াতে বিশেষ করে যদি আমরা খুব বেশি করে প্রচার করতে থাকি
যে কোথায় কোথায় আমাদের নতুন বাজার সৃষ্টি হচ্ছে এবং কোথায় কোথায় আমাদের দক্ষ প্রবাসীদের যাওয়ার সুযোগ রয়েছে, সেগুলো কিন্তু সরকারের উপর এক ধরনের খুব ইতিবাচক চাপ হিসেবে তৈরি হতে পারে। এবং যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেই অর্থে কোনো গবেষণা সেল বা গবেষণা সংক্রান্ত কাজকর্ম নেই, বা তাদেরকে অনেক সময় অন্যদের উপর নির্ভর করতে হয়, সেই ভূমিকাটা আমি মনে করি যে মিডিয়া নিতে পারে। এবং মিডিয়া যদি অনেক বেশি পরিমাণে কাজ করতে পারে, সেটাই বরং সরকারের জন্য একটি বিরাট ইতিবাচক ভূমিকা হতে পারে আমি মনে করি। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, শাকির ভাই একদম সংক্ষেপে বলবেন 1 মিনিটের মধ্যে, যে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও যে কথাটি বলেছেন যে ওখানে অনেকেই আসলে তারা ইলিগাল হয়ে গেছেন, অনেকে বিচার মেয়াদ শেষ হয়ে গেছে, তো এগুলো আসলে লিগালাইজ করার যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা বলছে বিবেচনা করবে, তো এটা করার জন্য তো একটা প্রক্রিয়া আছে, কত মানুষ বা ইলিগাল হয়েছে, কত মানুষ কি, তো সেটা আসলে একটু সংক্ষেপে বলতে কীভাবে করা সম্ভব? প্রথমত হচ্ছে যে যদি নীতিগত সিদ্ধান্ত হয়, একটা বিষয় হচ্ছে যে আমি মিটিংয়ে আমি বললাম যে হ্যাঁ আমি এটা করব, আমি রাজি হলাম সব কিছু, কিন্তু এটা আসলে নীতিগত সিদ্ধান্ত কিনা, যদি সিদ্ধান্ত হয় তাহলে এটা আগাবে। এবং আগানোর জন্য যেটা বাংলাদেশ এমবাসি সেখানে আছে বা হাই কমিশন বলে সেখানে আছে, তাদের এখানে একটা উদ্যোগ নিতে হবে। এবং মন্ত্রণালয় এবং এই বাংলাদেশ হাই কমিশন এরা মিলে যদি একটা প্রক্রিয়া নির্ধারণ করতে হবে যে কি পরিমাণ মানুষ এখানে আনডকুমেন্টেড, সুযোগটা দেওয়া লাগে। এক্স্যাক্টলি, মানে একটা হচ্ছে বলা নীতিগত সিদ্ধান্ত এবং আরেকটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ একটা রোল থাকতে হবে। আমার তো দরকার, আমার যদি দরকার হয় এবং আমি যদি সেখানে না কাঁদি, আমি যদি সেটাকে তো মানে আগানোর জন্য কাজ না করি, তাহলে তাদের জায়গা থেকে এটা কিন্তু থাকবে না। এটা হয়তো অনেক সময় পলিটিক্যাল বক্তব্য হতে পারে, কিন্তু আমরা এটাকে ধরে নিচ্ছি যে না, এটা পলিটিক্যাল বক্তব্য না, এটা তাদের একটা নীতিগত সিদ্ধান্ত এবং তারা চায় এই জায়গাটায় সহযোগিতা করার জন্য। তাহলে আমাদেরকে আগ বাড়িয়ে সেই সুযোগটা নিতে হবে এবং সরকারকে সেটার জন্য উদ্যোগ নিতে হবে। সেলিম বেশি কিছু যোগ করবেন কিনা একেবারে সংক্ষেপে? এই বিষয়ে একটি অপ্রিয় কথা একেবারেই অনেকেই হয়তো পছন্দ করবে না, তবু বলা উচিত। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কিন্তু আমরা শুধুমাত্র মালয়েশিয়াতে শ্রমিক পাঠাই না, মালয়েশিয়াতে কিন্তু একটা সেকেন্ড হোম প্রজেক্ট বলতে একটা জিনিস রয়েছে। এবং আপনি জানেন বাংলাদেশের অনেক ধনাঢ্য ব্যক্তিরা এবং বিগত সরকারের আমলের বিভিন্ন রকমের বড় বড় আমলারা কিন্তু তারা এই সেকেন্ড হোম প্রজেক্টের আন্ডারে তারা দ্বিতীয় বাড়ি করেছেন মালয়েশিয়াতে। এবং মালয়েশিয়ার হাই কমিশন বা এমবেসির কাজ যদি আপনি দেখেন, তার সরকারের যে কোনো সরকারের সময় তাদের একটি বড় কাজই হয়ে যায় যে ওই সেকেন্ড হোমগুলোকে দেখাশোনা করা এবং সেই সেকেন্ড হোমে কোন বড় আমলা আসবেন এবং কোন বড় মন্ত্রী আসবেন তাদেরকে প্রোটোকল দেওয়া। সেই জায়গা থেকে মালয়েশিয়ার অবস্থানরত দূতাবাসকে বের করে আনতে হবে। আমাদের দূতাবাসকে দূতাবাসের কাজ হচ্ছে সে দেশে বসবাসরত নাগরিকের সুবিধা নিশ্চিত করা এবং সেবা দেওয়া। সেই সেবাটা যেহেতু মালয়েশিয়াতে একটা বড় অংশই হচ্ছে আমাদের কর্মী বা প্রবাসী শ্রমিক আমরা বলি, অতএব তাদের সেবাটাকে আগে অগ্রাধিকার দিতে হবে। এবং সেটি যদি করতে পারি তাহলে কারা অনিয়মিত হয়ে পড়ছে, কাদেরকে আমাদের আইনগত সুবিধা দিতে হবে এবং কোন প্রক্রিয়ায় সেটি করতে হবে, সেই কাজটি তখন অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক তড়িৎ গতিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। যেটা মনে রাখতে হবে, আমি একটা কথা যে মনে রাখতে হবে, এটা যেন আবার টাকা কামানোর কোনো ধান্দা না হয়, যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থাকবে সেটা নিশ্চিত করতে হবে। কারণ যখন এরকম আসে তখন এটা আর একটা ধান্দা তৈরি হয় কিছু মানুষের পকেটে যাওয়ার জন্য, এবং কারা দিয়ে টাকাগুলো আমাদের মতো যারা অভিবাসী কর্মী আছে দরিদ্র তারা দেয়। সুতরাং এটাকে সরকারকে মনে রাখতে হবে। ধন্যবাদ শাকিরুল ভাই এবং ডক্টর সেলিম রাজ, দুজনকে অত্যন্ত প্রাণবন্ত আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুজন অতিথি যে কথাগুলো বললেন যে নতুন করে যে মালয়েশিয়ায় আমাদের অভিবাসী কর্মী পাঠানোর সুযোগটি তৈরি হয়েছে, সেই সুযোগকে কেন্দ্র করে আবারও যেন কোনো ধরনের সিন্ডিকেট গড়ে না ওঠে সে বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই তথা সরকারকে অবশ্যই নজর রাখতে হবে এবং প্রোঅ্যাক্টিভলি কিছু পদক্ষেপ নিতে হবে যাতে আমাদের যারা মালয়েশিয়া যারা যাবেন তারা যেন সেখানে ঠিক মতো কাজ পায় এবং সব কিছু সঠিক প্রক্রিয়া হয়। তো আমরাও আমাদের এই অনুষ্ঠান থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।